আফগানিস্তান ইনটু দ্য সেমিফাইনাল অ্যান্ড অস্ট্রেলিয়া টাটা বাই বাই। তো আফগানিস্তান, হোয়াট আ টিম ম্যান। এই দল কোনোদিন কল্পনা পর্যন্ত করেনি যে আমরা ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল খেলবো। তো এরা যা পারফরমেন্স করেছে লাস্ট কয়েক বছরে, যেভাবে অ্যাজ আ টিম ইমপ্রুভ করছে, প্রতিটা প্লেয়ারের মধ্যে যে 200% দিতে হবে নিজের কান্ট্রির জন্য, এই যে মাইন্ডসেট, তো এই জন্যই তারা আজকে সেমিফাইনালে কোয়ালিফাই করলো। হয়তো তারা সাউথ আফ্রিকাকে হারিয়ে ফাইনালেও যেতে পারে। তো আজকে তাদের ম্যাচ ছিল এগেনস্ট বাংলাদেশ, তো তাদের ইকুয়েশন ছিল জাস্ট ম্যাচটা জিততে হবে। আর বাংলাদেশের কাছে সেমিফাইনালে যাওয়ার চান্স ছিল 12 ওভার 1 বলেতে রান চেস করতে হবে। তো বাংলাদেশ যদি এখান থেকে রান চেস করেও দিত তো তাদের কোনো ক্রেডিট থাকতো না, কারণ তারা সেমিফাইনালে যাওয়ার মতো ক্রিকেট খেলেনি। পড়ে পাওয়া 14 আনার মতো আজকে একটা সুযোগ তাদের কাছে এসেছিল, কিন্তু তারা সেটাকেও কাজে লাগাতে পারলো না। মানে তো বাংলাদেশ ক্রিকেট একদম তলানিতে। তারা যদি 12 ওভারে যদি 115 রান যদি চেস না করতে পারে, যে দল সেমিফাইনালে উঠবে এরকম একটা কন্ডিশনে, তাহলে কি করবে তারা? টি-20 ওয়ার্ল্ড কাপ তারা খেলতে গেছে, তারা বিদেশে ঘুরতে গেছে, শুধু কোনো প্লেয়ারদের সেই মাইন্ডসেটই নেই। তো কিচ্ছু বলার নেই। তো বাংলাদেশ দলকে নিয়ে একটু পরে আসছি। তো আফগানিস্তান, তো আজকে যদি আফগানিস্তান যদি ম্যাচটি যদি হেরে যেত, তাহলে তার পুরো দায় থাকতো কিন্তু গুরবাজ এবং ইব্রাহিম জাদরান। আমি অস্ট্রেলিয়া ম্যাচেও বলেছিলাম যে তাদের এত স্লো ইনিংস, সেটা মেনে নেওয়া যায় না। জানে আজকে বাংলাদেশকে চেস করতে হবে 12 ওভার 1 বলে রান। আফগানিস্তান টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে, তো বাংলাদেশ দলের সেই মাইন্ডসেটই নেই। তারা 20 ওভারে 140 থেকে 150 এই মাইন্ডসেট থেকে বেরিয়ে 20 ওভারে 200 করতে হবে, সেই মাইন্ডসেট অব্দি যায়নি। তো সেই জায়গাতে যদি বোর্ডে যদি 140 থেকে 145 স্কোর থাকে, তাহলে সেটা তারা 12 ওভারে চেস করতে পারবে না, উল্টে 12 ওভারে তারা রান করতে গিয়ে উইকেট হারাবে। তো এই মাইন্ডসেটে 140-145 অব্দি যাওয়ার তাদের ইন্টেন্ট থাকা দরকার, কিন্তু সেখানে গুরবাজ এবং জাদরান এত স্লো ইনিংস খেলেছে, 10 ওভারে বেশি তাদের পার্টনারশিপ, তারপরও দল 115 গিয়ে আটকে গেছে। তাও সেটা হয়েছে রাশিদের জন্য। লাস্টে তিনি যে 19 রানের যে ইনিংসটা খেলেছেন, ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। তো এক্ষেত্রে জনাথন ট্রটের রিয়াকশন দেখে বোঝা যাচ্ছিল তিনি কতটা ক্ষুব্ধ। সেটা হওয়াটাই স্বাভাবিক, কারণ সেমিফাইনালে এখন পারফরমেন্স করলে কোনো সুযোগ দেবে না সাউথ আফ্রিকা। তো সেই জায়গাতে আশা করবো গুরবাজ এই দিকগুলিকে নেক্সট ম্যাচে সেমিফাইনাল আগে ওভারকাম করে নেবে। তো এবার আসি, প্রথমে ব্যাটিং করে আফগানিস্তান 115 রান করেছিল। তো তারপর যখন বাংলাদেশ ব্যাটিং করতে নেমে, শুরু থেকেই লিটন দাস দুর্দান্ত শুরু করেছিল। তো বাংলাদেশ এখন যে ব্যাটিং লাইন আপ, সে ব্যাটিং লাইন আপে মাত্র 2জন ব্যাটসম্যান এরকম আছে যাদের দেখে আপনি বুঝতে পারবেন বা আপনি ভাবতে পারবেন যে এরা রানটা চেস করে দিতে পারে 12 ওভার 1 বলের মধ্যে। সেটা হচ্ছে লিটন দাস আর একজন হচ্ছে হৃদয়। এছাড়া কাউকে না। শান্তকে দেখেই আপনার মনে হবে না যে এ 12 ওভারে 120 করবে, এ তো 20 ওভার 120 করবে। সাকিব আল হাসান ছেড়ে দিন, তার শেষ হয়ে গেছে। মোহাম্মদুল্লাহ রিয়াদ, তিনিও শেষ, পারবে না। তো লিটন দাস দুরন্ত শুরু করেছিল। তো উল্টো দিকে যারা রয়েছে তাদের কি উচিত ছিল, যদি তারা কন্ট্রিবিউট করতে না পারে, অন্তত সিঙ্গেল নিয়ে নিয়ে লিটন দাসকে স্ট্রাইকটা তো দিয়ে দিই। কিন্তু তারা প্রত্যেকে আউট হয়েছে পাকামো করতে গিয়ে। প্রথমে গেল তানজিদ ফারুকির বলে, তারপর শান্ত গেল নভিনুল হকের বলে, তারপর সাকিব আল হাসান গোল্ডেন ডাক। তো সেখানে 3 উইকেট পড়ে যায়। তো তারপর নামে সৌম্য সরকার। তো প্রথম স্পেলেতে ফারুকি এবং নভিনুল হক 3টে উইকেট নিয়ে নিয়েছিল। তো সেই জায়গাতে আফগানিস্তান জানতো বা রশিদ খান জানতো এইখান থেকে যদি আমাদেরকে ম্যাচ কেউ জেতাতে পারে, সেটা রশিদ খানই পারবে, তিনি ছাড়া কেউ পারবে না। তো সেই জায়গায় তিনি নিজেই বোলিং করতে আসে এবং সৌম্য সরকারকে আউট করে, তারপর হৃদয়কে আউট করে, মোহাম্মদুল্লাহকে আউট করে, তারপর রিশাদ হোসেনকে, পরস্পর 4টে উইকেট নেয়। তো সেখানে ম্যাচটা পুরো আফগানিস্তানের কন্ট্রোলে চলে আসে। কিন্তু সেখানে উল্টো দিকে দাঁড়িয়ে ছিল লিটন দাস। তো সেটা একটা চিন্তার কারণ ছিল। তো এখানে একটি গুরুত্বপূর্ণ মোমেন্ট ছিল, যখন বাংলাদেশের রান 81 রানে 7 উইকেট, ডিএলএস পার স্কোর 83, তখন সবে সবে বৃষ্টি নামছে। তো ডিএলএস মেথডে তখন যদি খেলা বন্ধ হয়ে যায়, তাহলে আফগানিস্তান জিতে যাবে। তো জনাথন ট্রট সাইডলাইন থেকে ইশারা করছে যে ম্যাচকে স্লো ডাউন করো। তো সেই জায়গাতে স্লিপে দাঁড়িয়েছিল গুলবাদিন। তো হঠাৎ করে তিনি হ্যামস্ট্রিং ধরে পড়ে যান। তো সবাই তো অবাক যে দাঁড়িয়ে দাঁড়িয়ে হ্যামস্ট্রিং এ কি করে তার টান লাগলো। সিম্পলি টাইম একটু নষ্ট করা, তারপর বৃষ্টির জন্য খেলাটা বন্ধ হয়। তো রিভাইজ টার্গেট হয় 19 ওভারে 114। তারপর যখন আবার শুরু হয়,
খেলা। তো সেইখানে কিছুটা ধরে ধরে খেলছিল লিটন দাসের সাথে তারা। তারপর গুলবাদিন এসে তানজিম সাকিবকে আউট করে। তারপর তাসকিন এবং লিটন দাস মিলে কিন্তু টুকটুক করে রানটাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। তো সেখানে বোলিং করতে আসেন এবিনুল হক, তিনি তাসকিনকে আউট করেন, বোল্ড করেন, প্লেড অন, এবং তারপর মুস্তাফিজুরকে এলবিডব্লিউ করেন। তো ম্যাচ জিতে যায় আফগানিস্তান। এবং এখানে গুরুত্বপূর্ণ লাস্ট অব্দি অর্ডার ছিল লিটন দাস হাফ সেঞ্চুরি করে, কিন্তু তিনি কারো সাপোর্ট পায়নি। তো কোনো সাপোর্ট ছাড়া এই রান চেস করাটা এই পিচেতে একটু অবশ্যই কঠিন ছিল। তো এবার যদি আসি বাংলাদেশ দলকে নিয়ে, তারা কি চায়? পড়ে পাওয়া 14 আনা পুরো প্লেটে তাদেরকে সাজিয়ে দিয়েছিল অপোনেন্ট, যে আজকে 12 ওভারে চেস করে যাও, কোনো ক্রেডিট ছাড়া, কোনো ভালো ক্রিকেট ছাড়া তোমার সেমিফাইনালে উঠে যাবে। সেই সুযোগটাও নিতে পারলো না। এখানে সব থেকে বেশি যদি খারাপ লাগে সেটা হচ্ছে বাংলাদেশের দর্শকদের জন্য। তাদের এবার গলার আওয়াজ জোর করা উচিত যে তারা এই দলকে সাপোর্ট করছে। তো যেই দলের কোনো দর্শকদের জন্য কোনো ইমোশনই নেই, যে দর্শকরা চিয়ার আপ করছে, বিদেশে গেছে খেলা দেখতে, আর সেখানে তারা এরকম 3rd গ্রেডেড কি 10th গ্রেডেড ক্রিকেট খেলছে। তো এখান থেকে বাংলাদেশ দল আগামী দিনে কতটা কি উন্নতি করতে পারবে সেটা অবশ্যই সংশয় রয়েছে। তো তাদের অবশ্যই শেখা উচিত আফগানিস্তানকে দেখে। এবং আফগানিস্তান দারুণ ক্রিকেট খেলেছে, যোগ্য দল হিসেবে তারা সেমিফাইনালে উঠেছে। তো আমাদের সকলের আশা তারা সেমিফাইনালে সাউথ আফ্রিকাকে হারিয়ে অবশ্যই ফাইনাল খেলবে।